এসএসসির 26,000-এর যে টিচার প্যানেল লিস্ট সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সেই বাতিল লিস্ট বেরোবার পরেই রাজ্যের বিরোধী দলনেত্রী বিজেপির লকেট চ্যাটার্জি তার সাংবাদিক সম্মেলনে কি তুলে ধরলেন সেটা আপনাদের শোনাবো। শুনতে থাকুন বাংলা খবর ইউটিউব চ্যানেল। এসএসসির স্ক্যাম তো পশ্চিমবাংলা মানেই তৃণমূলের সরকার মানেই স্ক্যামের রাজ্য হয়ে গেছে এবং নতুন স্ক্যাম, ঐতিহাসিক একটা স্ক্যাম এসএসসি এবং 26,000 পরিবারের চাকরি চলে গেছে। আমি পরিবার কথাটা বলছি কেননা একটা পরিবারের ওপর একটা ছেলে বা মেয়ের ওপরে তার সঙ্গে অন্তত 8 থেকে 10 জন তার উপর নির্ভরশীল থাকে। তো 26,000 পরিবারকে রীতিমতো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কালকে যে নাটক মঞ্চস্থ হয়েছে, যে যাত্রাপালা মঞ্চস্থ হয়েছে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তার বাইরে যে অরাজকতা, যে ধরনের মানুষের হাহাকার যেভাবে চলেছে, তাতে প্রত্যেকটা মানুষের 1% বুঝতে দ্বিধা নেই যে এই সরকার একটা মিথ্যাবাদীর সরকার। আজকে 26,000 লোক, আর সেখানে কতগুলো পাস তৈরি করেছেন? সেখানে 7,000 পাস তৈরি করেছেন। 7,000 কিসের ভিত্তিতে পাস তৈরি করেছেন? যোগ্যের ভিত্তিতে পাস তৈরি করেছেন। যোগ্যটা কারা? আমরা দেখছিলাম যে এরকম একটা আমরা যোগ্য বলে বুকের মধ্যে সাঁটিয়ে নিয়ে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে। আমরা যোগ্য বলে সাঁটিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমরা সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল মহিতোষ গায়েন, তিনি ঘুরে বেড়াচ্ছেন আমরা যোগ্য বলে। তারপর দেখছি আমরা নদিয়ার তৃণমূল নেতা সাধন দে, এই লাল চুল কানে দুল, তিনি ঘুরে বেড়াচ্ছেন। তাদেরকে ক্যামেরা এলো, আপনাদের মতন মিডিয়ারা তাদেরকে ধরলেই তারা বলছেন যে না 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 আমরা এখানে নই। তাহলে তারা চেয়ার ভর্তি করতে গেছিল? যারা আসল লোক আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা বাইরে ছিল। কারণ তারা যদি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নাটককে, সেই যাত্রাপালাকে বিঘ্ন ঘটায়, তারা যদি নিজেদের সত্যিকারের হাহাকারটা, সেই আওয়াজটাকে যদি তুলে ধরে, তখন টিভি ক্যামেরায় সেগুলো চলে আসতে পারে। সেই জন্য বেছে বেছে সবাইকে ঢোকানো হচ্ছিল। কিছু দেখবেন নানা রকম ইন্টেলেকচুয়াল, আমি অবাক হয়ে যাই সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কবিতা বলছেন সুবোধ বাবু। আমি অবাক হয়ে যাচ্ছি যে তাদের সম্বন্ধে একটা কোনো কথা না বলে তারা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করা যায় তার চেষ্টা করে যাচ্ছেন অনর্গল। আর বাইরে চোখের জল ফেলছে তারা। সেই আমরা যোগ্যর এই পাসটা পর্যন্ত 500 টাকায় বিক্রি হচ্ছে। এসএসসির চাকরি বিক্রি করেছে লাখ লাখ টাকায়, চাকরিও চলে গেল। আবার সেই চাকরির জন্য যখন 26,000 লোককে যখন নেতাজি ইন্ডোরে ডাকা হচ্ছে, সেইখানে পর্যন্ত সেই পাসটাও পর্যন্ত 500 টাকায় বিক্রি করছে। একটা মৃত মানুষ যদি আজকে শ্মশানে যায়, তাহলে ডোমকেও মনে হয়, ডোমের কাছেও সেখান থেকেও পয়সা মনে হয় তৃণমূল সরকার সেই মৃত ব্যক্তির কাছ থেকেও 500 টাকা 1,000 টাকা নিতে ছাড়বে না। এই অবস্থায় দাঁড়িয়েছে, এইরকম একটা সরকার দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে যে আমি পাত্তা দিই না। সুপ্রিম কোর্টের কর্তৃত্বের স্পষ্ট উপেক্ষা করে তিনি 2016 সালের বিলুপ্ত প্যানেলকে দায়িত্ব নিয়ে পুনরায় বহাল থাকার জন্য কথা বলছেন। কত বড় বড় কথা বলছেন। আমি জেলে যেতে রাজি আছি, আমি কারুর চাকরি করব না, চাকরি সবাই বহাল থাকবে, সবাই চাকরি করবে, এত হুঙ্কার দিচ্ছেন, বাঘের গর্জন করছেন। ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রেয়ার করছেন, কোর্টে উনি প্রেয়ার করছেন, যে বলছেন হুজুর সেই সময় যখন নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন, ঠিক ওই সময় এসএসসির যিনি আছেন সেখান থেকে প্রেয়ার করা হচ্ছে সুপ্রিম কোর্টকে, যে হুজুর আপনি আমাদেরকে, আমরা অনুরোধ করছি যে চাকরিটা চলে গেছে এই আগামী এই শিক্ষাবর্ষ অবধি অন্তত একটা বছর আপনারা কন্টিনিউ এটাকে করুন। তাহলে ভেবে দেখুন পশ্চিমবাংলার যে 26,000 যে বাঙালিরা রয়েছে না, তাদেরকে কি পেয়েছে? তাদেরকে ভাবছে যে অশিক্ষিত, তাদেরকে ভাবছে নির্বোধ, তাদের ভাবছে তাদের কোনো বুদ্ধি নেই। বাঙালি বাঙালি করে চিৎকার করা এই পার্টি 26,000 বাঙালিকে
এইভাবে বোকা বানাচ্ছে। তারা ভাবছে এই জিনিস কেউ পড়তে জানে না, এই ইংরেজিটা কেউ পড়তে জানে না। তারা সুপ্রিম কোর্টে যদি গিয়ে আজকে এই প্রেয়ারটা যে করেছে, এই প্রেয়ারের কাগজটা তাদের কাছে আসবে না। আমরা কিসের জন্য আছি? আমরা তাদের জন্য আছি যেটা বলার, যে এই যে হুঙ্কারটা দেখিয়েছে না, সেটা পুরো যাত্রাপালা ছিল, সেটা নাটক ছিল। আজকে নিজেরা চুরি করছে আর বলছে তৃণমূল বলছে বিজেপির কথা বলছে। নিজের ক্যাবিনেট থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হলো, নিজেরা চুরি করলো আর দোষ দিচ্ছে অপোজিশনকে। আজকে যদি বিজেপি, আজকে কোনো পার্টি না থাকতো, তাহলে উনি কাকে বলতেন? এই সরকারই তো পুরো এই বড় যে স্ক্যাম, এই সরকারই তো করেছে। আজকে কেউ কোনো কিচ্ছু করেনি। আমরা এই চাকরি প্রার্থীদের, 26,000 চাকরি প্রার্থীদের সঙ্গে আমরা আছি। যারা যোগ্য, যারা অযোগ্য কি করে বুঝবো? যে আমরা যোগ্য বলে নিয়ে গেছে, কিসের ভিত্তিতে উনি দিয়েছেন? কিসের ভিত্তিতে সেই কার্ডগুলোকে দেওয়া হয়েছে? কোন পার্টি অফিস থেকে কার্ডগুলো দেওয়া হয়েছে? কিসের ভিত্তিতে, কোন সার্টিফিকেট দেখে দেওয়া হয়েছে যে আমরা যোগ্য? সার্টিফিকেট নিয়ে তারা ঢপের নেতাজি ইন্ডোলে চলে গেছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি বলছেন সুপ্রিম কোর্টকে আমাদের যোগ্য অযোগ্যকে আলাদা করে দিন। কার কথা? সুপ্রিম কোর্ট কেন করবে? সুপ্রিম কোর্ট কি করবে? করার তো কথা আপনার। আপনি মুখ্যমন্ত্রী বাংলার, আপনার পর্ষদ, আপনার বোর্ড, আপনার এসএসসি। তো এসএসসি কেন করেনি? তার কারণ আছে। কারণ ওএমআর শিটটা যদি আজকে, সাদা খাতাগুলো যদি দেখে নেওয়া হতো এবং কে কোথায় টাকা দিয়েছে, তাহলে বড় বড় নাম, যে বড় বড় যারা মানে বড় বড় যারা মগরমাছ আছে, সেই বড় বড় কুমিরগুলো যদি বেরিয়ে আসে নাম, তাহলে তার সরকারটা তো থাকবে না। আশেপাশে চারিদিকে সব ধান্দাবাজ, সিন্ডিকেটবাজ, তোলাবাজরা রয়েছেন। এক একটা চাকরির ক্ষেত্রে 8 থেকে 10 লক্ষ টাকা করে তারা নিয়েছে। সেই জন্য ওএমআর শিটগুলোকেই জ্বালিয়ে দাও, ওএমআর শিটগুলোকেই নষ্ট করে দাও। আপনারা দেখুন একের পরে, এর আগে কি হয়েছিল? এর আগে অভয়াকাণ্ড কি করেছিল? প্রমাণ লোপাট করে দিয়েছিল। ওদের প্রথম টেকনিক হচ্ছে যে প্রমাণটাই লোপাট করে দাও, তাহলে কিছু করা যাবে না। আজকে এখানেও দেখুন, আজকে এখানেও তারা আসল প্রমাণটাই লোপাট করে দিয়েছে, যে যোগ্য অযোগ্য যেন খুঁজে না পাওয়া যায়। এটাই ওনার হচ্ছে কারসাজি। উনি যখন প্রমাণ লোপাট করে দিয়েছি, তখন আমি তো আমার মতো করে নাটক করতেই পারি। আর মানুষ তো ভাবছে, বোকা ভাবছে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভাববে কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমাদের খারাপ লাগছে, আমাদের যোগ্য অযোগ্য এই 26,000 পরিবারের জন্য খারাপ লাগছে, যে তারা আজকে চাকরির জন্য আজকে কি করে আজকে চাকরি হারারা, যারা নিজেদের ট্যালেন্ট নিয়ে আজকে চাকরি পেয়েছে, আর যারা টাকা দিয়ে পেয়েছে, তাদের টাকাও গেছে, তাদের চাকরিও গেছে। এই কালকে স্টেজের থেকে বলছেন আমি আগে যোগ্যদের দেখবো, তারপর অযোগ্যদের দেখবো। তখন মনে ছিল না? এটা আগে কেন করেননি? এটা এখন কেন করছেন? এটা আগে কেন করেননি? যোগ্যদেরকে আলাদা কেন করেননি? যোগ্যদের দেখবো, তারপর অযোগ্যদের সঙ্গে বসবো। তার মানে অযোগ্যদের সঙ্গে আপনাকে বসতে হবে, আপনি জানেন। অযোগ্যদেরকে ঠান্ডা রাখতে হবে। অযোগ্যরা যদি এখন বাড়ি বাড়ি গিয়ে মন্ত্রীদেরকে, কোন নেতাদেরকে, যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে ধরে, বিভিন্ন জায়গায় হচ্ছে, কেউ সুইসাইড করছে, কারোর বিয়ে হচ্ছে না, কেউ মানে তার বাবা মা দুজনেই চাকরি করে, বাচ্চা রয়েছে, বাচ্চাকে কি করে মানুষ করবে? আপনারা ভাবুন, বিভিন্ন ধরনের স্কুলে দেখছিলাম, মালদার একটা স্কুলে প্রধান শিক্ষক, তিনি ঘন্টা বাজাচ্ছেন, তিনি স্কুলের সব কাজ করছেন, নিজের কাজ বাদে। সেখানে প্রায় 25 জন, মানে 7-8 জন মতন টিচার রয়েছেন, বাকি প্রায় 35-40 জন টিচার নেই, সবাই চাকরি চলে গেছে। তো বাচ্চাদের পড়াবে কি করে? স্কুলটা চলবে কি করে? তো তিনি নিজে করছেন। বিভিন্ন জায়গায় স্কুলে প্রবলেম হচ্ছে। তাহলে ভেবে দেখুন, 26,000 টিচারের সাথে সাথে এত হাজার হাজার স্টুডেন্ট, তাদের ভবিষ্যৎ কি আছে? কারণ সরকারি স্কুলে বেশিরভাগ ছোট ছোট ছেলেমেয়েরা পড়ে। তাহলে ভেবে দেখুন তাদের মা বাবারা আজকে কোথায় যাবে? তো একটা পুরো চেন, পুরো শিক্ষা ব্যবস্থার যে চেনটা আছে, পুরো পিরামিডটাই পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী থাকাকালীন যে কোটি কোটি টাকা তার ওখানে পাওয়া গেছে, আমরা দেখেছি। তাহলে পরম্পরায় সেই গল্প তো পুরোপুরি ভাবে একদম মিলে যাচ্ছে। সেই টাকা নেওয়া হতো, ওই ঘরে গিয়ে জমা হতো, ওই ফ্ল্যাটে গিয়ে জমা হতো। আজকে সেই শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন, আজকে সেটাই কন্টিনিউয়াস প্রসেস চলছে। এই জন্যই আজকে যে 26,000 পরীক্ষার্থী যেভাবে আজকে তাদের সম্মান, মান সম্মান, তাদের জীবন যেভাবে
আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাড়খাড় করে দিল, তার জবাব আমার মনে হয় বাংলার মানুষ দেবে। আমরা কালকে প্রতীকী আন্দোলন করেছি, আমাদের আন্দোলন চলছে যতক্ষণ না এই চাকরি, যতক্ষণ না তাদের চাকরি তারা ফিরে পাবে, আর যতক্ষণ না যারা দোষী তাদের শাস্তি হবে, এই সরকার যতক্ষণ না পশ্চিমবাংলা থেকে তাদেরকে হাটিয়ে দেওয়া হয়, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আর কেউ মিথ্যা কথা শুনবে না। একমাত্র অভয়ায় আমরা দেখেছি যে মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য যেমন রাস্তায় নেমেছিল, 9ই এপ্রিল আবার গুলিয়ে দেওয়ার পদযাত্রা চলবে, আবার গুলিয়ে দেওয়ার জন্য নামবে যে কোর্ট নাকি চাকরি খেয়েছে, আদালত নাকি চাকরি খেয়েছে। বলে একদম এসবের পা দেবেন না, প্ররোচনায় পা দেবেন না। যাদের চাকরি গেছে, যাদের গেছে তারাই বুঝছে, এবং আমরা আপনাদের সকলের সাথে আছি, এবং আপনারা যতক্ষণ না উচিত বিচার পান, আমরা আপনাদের জন্য লড়ে যাব, শেষ নিঃশ্বাস অবধি লড়ে যাব। কারণ এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার হচ্ছে তোলাবাজ সিন্ডিকেটবাজির সরকার। আপনি বলছেন বড় বড় কুমিররা ধরা পড়ে যাবে, তাই প্রশ্ন হচ্ছে ছোট ছোট কুমির তো অনেক ধরা পড়েছে, সত্যি তো বড় কুমির ধরা পড়েনি, তাহলে সিবিআই এর ভূমিকাটা কি? দেখুন, এই যেভাবে আজকে আমরা কোর্ট যেভাবে বিচার করেছে, আমরা আশা করি যে এই যে আমাদের 26,000 যে যোগ্য অযোগ্যের যে 26,000 পরীক্ষার্থীর যে পুরোপুরিভাবে যে চাকরি বাতিল হয়েছে, আমরা আশা করি আমাদের আনসার, আমাদের রিপ্লাই, আমরা যেটা চাইছি, এই সরকারের যে ধান্দাবাজি এই 26,000-এর মুখের ভেতর থেকে বেরিয়ে আসবে, তাদের হাহাকারে, তাদের আওয়াজে বেরিয়ে আসবে। সিবিআই মতো তদন্ত করছে, এবং আগামী দিনে দেখবেন এই সরকারের যে মাথা যারা রয়েছে তাদেরকে জেলে যেতে হবে, খুব শিগগিরই চলে এসছে। কারণ কেউ চুপ থাকবে না। 26,000 পরিবারকে হত্যা করেছে মমতা ব্যানার্জির সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগে যোগ্যদের সাথে অযোগ্যদের সাথে, তৃণমূলের অন্তরে এই মতবিরোধ তৈরি হয়েছে, কেন অযোগ্যদের পাশে থাকা? এখন কেন এই কথাটা হচ্ছে? আমাদের কথা হলো যোগ্য আগে দেখতে পারেননি, যখন প্রথম হাইকোর্ট যখন রায় দিয়েছিল, তখন কেন বলেননি যে আগে যোগ্যদের দেখবো, তারপর অযোগ্যদের দেখবো? কেন আপনারা সুপ্রিম কোর্টে গেছেন? কেন সুপ্রিম কোর্টে গিয়ে এই ভার্ডিক্ট যেটা বেরিয়েছে সেটাকে দাবাবার চেষ্টা করেছেন, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন? পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে মমতা ব্যানার্জি 2026-এর ভোট রয়েছে। এই একটা বছর যেভাবে নাটক যাত্রাপালা করে, বিভিন্ন ভাবে মাথায় হাত বুলিয়ে, সুপ্রিম কোর্টকে প্রেয়ার করে এই একটা বছর চালিয়ে নিতে চাইছে। ভাবছে সরকার একবার চলে আসুক, তারপর 26,000 লোকের চাকরি চলে যাক, চুলোয় যাক তাদের পরিবার, আমার দেখার দরকার নেই। কিন্তু একটা বছর আমাকে যেভাবে চালাতে হবে, সেই জন্য এই ধরনের নাটক এখন চলছে। যোগ্য অযোগ্যদের তালিকা তারা যদি সেই সময় ভাগাভাগি করতো, তাহলে যোগ্যদের আজকে এইরকম চোখের জল ফেলতে হতো না, পরিবারগুলোকে এরকম রাস্তার উপরে বসতে হতো না। চাকরিহারাদের একাংশ স্কুলে যোগ দিয়েছে, আবার একাংশ আন্দোলনের কথা ঘোষণা করেছে, বলেছে আমরা স্কুলে যাবো না, পরীক্ষাও দেবো না, চূড়ান্ত এবং চরম আন্দোলনের মধ্যে যাবো, দুদিনের মধ্যে আমরা কর্মসূচি ঘোষণা করবো। তাই করা উচিত। তাদেরকে বলছে তারা গিয়ে ভলেন্টিয়ারি কাজ করুক। কিসের জন্য করবে তারা? তাদের সংসার চলবে কি করে? আপনি চালাবেন সংসার? একজন পরিবারে প্রায় 10-15 জন করে সদস্য থাকে, সেখানে বলছে আপনারা আপনাদের মতো করে যান, আপনাদের পড়াতে কেউ বারণ করেনি। নিশ্চয়ই পড়াবে। তারা যদি পড়ায়, তারা বাড়িতে বসে পড়াবে, বাড়িতে বসে টিউশনই করতে পারে, বাড়িতে পড়াতে পারে। আপনার সরকারি স্কুলে কেন পড়াতে যাবে, যেখানে আপনি মাইনে দেবেন না, আপনি স্যালারি দেবেন না? একটা মানুষ কাজ কত অসুবিধায় পড়লে, কত মানুষের নিজেদের সংসার চালাতে আজকে বিভিন্নভাবে দেখেছেন, একটা পরিবারের ওপর, একটা পরিবারে একজন চাকরি করে, তো সে কতজন ডিপেন্ডেন্ট আছে। আজকে আমার মনে হয় সেই স্কুলে না গিয়ে আন্দোলন করা, প্রতিবাদ করা, আওয়াজ তোলা। কারণ এই সরকার শুধু নিজেদের সচ্ছল করার জন্য এই সরকার এসছে, কোনো কারুর মানুষের জন্য ভালো করার জন্য আসেনি। তার প্রমাণ হয়ে গেল। দেখবেন আগামী দিনে আরো বড় বড় স্ক্যাম বেরোবে, আরো কত চাকরি যায়। পুরো এই সরকারটা নিজেদেরকে ঘেটে রেখে দিয়েছে। সিপিএম এবং বিজেপি এই দুই দল চক্রান্ত করে আজকে এই পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে বিষয়টাকে। প্রতিবাদে আগামীকাল কলকাতায় তৃণমূল দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হবে। এটা প্রতিবাদ মিছিল, এটা গুলিয়ে দেওয়ার মিছিল। অভয়াকাণ্ডে যেমন গুলিয়ে দেওয়ার জন্য দোষীর শাস্তি চাই, দোষীর ফাঁসি চাই বলে নেমেছিলেন, তারপরে সবকিছু প্রমাণ লোপাট করে দিয়েছিলেন। এখানে ওএমআর শিট লোপাট করে দিয়েছেন। এখানে গুলিয়ে দেওয়ার জন্য মানুষকে বোকা বানানোর মিছিল চলবে, কালকে সেই মিছিল করবে। আজ সেখানে চুরি করলো তৃণমূলের সরকার, তৃণমূলের সরকারের এসএসসি বোর্ড, এই সরকারের চুরি করলো তৃণমূল সরকার, আর দোষ করছে বিজেপি সিপিএম।
মানে মানুষকে কি ভেবেছে, মানে বাঙালিদেরকে কোথায় নিয়ে গেছেন? বাঙালিরা কোথায় কোথায় রয়েছে আজকে? বাঙালিদের ভাবছে যে বাঙালিদের বুদ্ধিশুদ্ধি গেছে, যাদেরকে যা বলবো তারা তাই শুনবে। আজকে রাহুল গান্ধী চিঠি লিখেছেন রাষ্ট্রপতিকে এবং বলেছেন যে আপনি হস্তক্ষেপ করুন এবং যারা চাকরি হারা হয়েছে তাদের সময় দিন, দেখা করুন, কথা বলুন। আজকেই আবার কংগ্রেস রাস্তায় নেমে গেছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে। দেখুন, আমার মনে হয় এটা এত বড় একটা স্ক্যাম, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে একসাথে হয়ে এই সরকারকে উপড়ে ফেলতে হবে। ভারতীয় জনতা পার্টি পথে নেমেছে, প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি পথে নেমেছে। সবাইকে আগ্রহ করবো, রাজনীতি ছেড়ে দিন, একজন মানুষ হিসাবে আমরা পথে নেমেছি, আপনারা সবাই আসুন। আর নয় ভাগাভাগি করে এই সরকার সেগুলো থেকে ফায়দা তুলেছে। সেই জন্য এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এই সরকারকে উপড়ে ফেলতে হবে, কারণ 26,000 পরিবারকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করেছে এই সরকার। আরেকটা বিষয় হচ্ছে যে শুধু 26,000 নয়, প্রাথমিকের 32,000-এর মামলা এখন চলছে। আশঙ্কা করা হচ্ছে যে এই চাকরি বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এদেরও চাকরি চলে যেতে পারে সকলে। তাহলে তো একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, তৃণমূলের ভাড়া এখন কাটবে না। ভয়াবহ পরিস্থিতি হবে, আমি তো বলছি ভয়াবহ। পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জানতো, কিন্তু ভেবেছিল যে আজ নয় কাল এত তাড়াতাড়ি কিছু হয়তো আসবে না, কিন্তু খাড়া ঝুলছিল ঘাড়ে, এখনো খাড়া ঝুলছে। আরো 32,000 লোকের চাকরি যাবর অবস্থায় রয়েছে, কারণ এই সরকার কখনো সাধারণ মানুষের কথা ভাবেনি। কি করে একটা চাকরি থেকে কি করে টাকা নিতে পারে, 10 লাখ 15 লাখ যা টাকা পায় নিয়ে নি, ঘরে ঢুকিয়ে নি, কারণ এই সরকারটা তো বেশি দিন থাকবে না, তারপর যা হয় দেখা যাবে। এই মানসিকতা নিয়ে এই সরকার চালিয়েছে। আজকে যাদেরকে 1,000 টাকা 1,200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আজকে সেই লক্ষ্মীর ভান্ডারের নাম করে সামনে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর পেছনে 26,000 লোক পরিবারের চাকরি কেড়ে নিয়েছে। এটাই তো তৃণমূল সরকারের চরিত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম মহুয়া মৈত্র দ্বন্দ্ব, এবং মহুয়া মৈত্রকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাধ্য হয়ে এক সময় মহুয়া মৈত্র CISF কে ডেকে বলেছিলেন যে আমার প্রোটেকশন অ্যারেস্ট করুন। দেখুন, খারাপ লাগে, আজকে হাঁড়ির খবর, মানে হোয়াটসঅ্যাপের খবর আজকে রাস্তায় নেমে এসছে। মানে ভেবে দেখুন, একজন MP যারা দিল্লিতে, যারা প্রতিনিধি হয়ে তারা দিল্লিতে তারা তৃণমূল সরকারের কে চালাচ্ছে, আজকে তাদের ভেতরে কি নোংরামো চলছে, আজকে সেটা রাস্তার ওপরে এসে দাঁড়িয়েছে। একজন সিনিয়র সাংসদ আরেকজন সিনিয়র সাংসদকে কথা বলছেন, একজন মহিলাকে বলছেন, সবচেয়ে বড় কথা একজন মহিলা সাংসদকেও বলতে চাচ্ছেন না। তার মানে নিজেদের মধ্যে এত অশান্তি। সৌগত রায়কে উনি বলছেন যে দাঁড়ার টাকা খেয়েছেন, তাহলে তো আমাদের CBI টিবিআই করার দরকারই ছিল না। নিজের পাশের বাড়ির লোকই জানে যে সৌগত রায় টাকা খেয়েছে, নিজেই উনি বলে দিচ্ছেন, তো এত CBI ইডির কি দরকার ছিল? সঙ্গে সঙ্গে তো বলে দিতে পারতো তারা তখন। একজন মহিলা সাংসদকে মানে হোয়াটসঅ্যাপের চ্যাটের মধ্যে ওই ধরনের কথাবার্তা লিখছে একজন মুখ্যমন্ত্রী তো মহিলা। তিনি বুঝতে পারছেন না? তিনি জানেন না? মানে আমার তো মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে করে এই দলের আস্তে আস্তে করে এক একটা করে পোল খুলছেন যে কার কি আছে। বাইরে থেকে বাহারি সাংসদ এসছেন, তাকে নিজেই বলছেন বিজেপি থেকে এসছেন আপনি, আজ বাদে কাল পার্টিকেও বিক্রি করে দিতে পারেন। তাহলে ভেবে দেখুন, তাহলে নিজেদের মধ্যে কি একতা আছে। সবাই নিজেরা আস্তে আস্তে করে পতনের দিকে, এই পার্টিটা আস্তে আস্তে পতন হচ্ছে, পতন অনিবার্য, এবং পিরামিডের মতন এই পার্টিটা আস্তে আস্তে ভেঙে যাবে। আজকে উনি বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি মাননীয়ার টুইট করেছেন, তারপরে উনি বেস্ট কভারেজ বলেছেন যে ওই মহিলাটা অসভ্য, এবং দ্বন্দ্বটা এমন পর্যায়ে উনি বলেছেন প্রয়োজনে দল ছাড়বে। আমি আমার জায়গায় দেখুন, যেভাবে ওরা মানে প্রকাশ্যে এসে গেছে, বোঝা যাচ্ছে যে তৃণমূল আর কেউ কাউকে বিশ্বাস করে না। প্রত্যেকের হাঁড়ির খবর, প্রত্যেকের কেচ্ছা আস্তে আস্তে লোকের সামনে আসছে। এখন আপনি লোকের জনতাকে বলবো যে যারা হাত জোর করে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যারা ভোট নিতে গেছিল, আজকে তাদের মুখের ভাষা দেখুন। তারা একদম জনসমক্ষে পাবলিকলি তৃণমূলের সাংসদ হয়ে হ্যাঁ বলছি, বেশ করছি বলে একজন অপরের সাংসদদেরকে এই ধরনের কথাবার্তা বলছে। তাহলে ভেবে দেখুন তৃণমূল সরকারটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে। যাদের নিজেদের মধ্যেই আত্মসম্মান বোধ নেই, যারা নিজেদের পার্টিকে আত্মসম্মান দিতে পারে না, তারা নাকি আবার 11 কোটি জনতার সাংসদে দাঁড়িয়ে থাকবে। সেজন্য মানুষ দেখছে, মানুষের বিচার করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি হচ্ছে যে কয়েকজন সাংসদ মিলে দিল্লিতে নিশ্চিতকরণ করার উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, করুক, দলের তদবির কেন? দলকে হস্তক্ষেপ করছে, দল তদবির করবে,
দেখুন এটা নিয়েই পরিস্থিতি তৃপ্ত হয়, কল্যাণ প্রতিবাদ করে, তিরস্কার করে, এটা নিয়ে কথা দেখুন তারা দলের মধ্যে মিষ্টির দোকান খুলবে না মাংসের দোকান খুলবে সেটা তাদের ব্যাপার, কিন্তু যেভাবে তাদের নিজেদের মধ্যে যে ধরনের কথাবার্তা চলছে, যে ধরনের কথাবার্তা বাইরে এসে গেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাট বাইরে চলে আসছে। ভেবে দেখুন, একটা বিশ্বাস বা অবিশ্বাসের একটা কোশ্চেন মার্ক পড়ে গেছে, যেটা কোনোদিনও দেখেননি, আগামী দিনে আরো দেখতে পাবেন। মানে কেউ না কেউ একটা ওদের দল থেকে তো সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে বাইরে করেছে, সেই জন্য জনসমক্ষে এসছে। তার মানে ভেবে দেখুন, আজকে তৃণমূলের ভেতরের কোনো প্রাইভেট কোনো সিক্রেট কথা আর যদি থাকে তাহলে অনায়াসে সেটা বাইরে চলে আসতে পারে। তাহলে পরিষ্কার বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় এই দলটাকে বিশ্বাস করতে পারবে না, এই সাংসদদেরকে বিশ্বাস করতে পারবে না, এবং এরা একে অপরকে গালি দিতে ব্যস্ত, কেউ মহিলাকে অপমান করতে ব্যস্ত। যদি কিছু থেকে থাকতো, যদি তারা সভ্যভদ্র হতো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও যে কোনো মহিলা কাউকেই ছাড়েননি উনি, মুখ্যমন্ত্রীকেও নিশ্চয়ই বলেছে, কিন্তু সেটা পর্দার সামনে বলবেন না, পর্দার পেছনেই বলবেন হয়তো, কারণ যার এরকম স্বভাব থাকে মহিলাদেরকে নিয়ে বলার, এবং সে কখনো, আমার মনে হয় না সে কখনো মহিলা মুখ্যমন্ত্রীকেও ছাড়ে। এই যে বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছে যে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছিল যখন দেখতে পাচ্ছি পর্দায় সৈকতায় হাত ধরে টাকা নিচ্ছে, টাকা নিচ্ছে, জানি না নাম জিজ্ঞেস করছে, লজ্জায় মাথা হেট হয়ে তার কথা হচ্ছে যে তার মানে কি, তাহলে এত তো নারদার, এত সিবিআই টিবিআই হওয়ার দরকারই ছিল না। যখন নিজেরাই জানে যে টাকা নিয়েছে, তাহলে তো তখনই বলে দিতে পারতো হ্যাঁ তারা টাকা নিয়েছে, হ্যাঁ বলে দিতে পারতো সৌগত রায় হ্যাঁ আমি টাকা নিয়েছি। আজকে তার পাশের সাংসদ তিনি বলছেন যে আজকে সৌগত রায় টাকা নিয়েছেন, সিবিআই হচ্ছে, ইডি হচ্ছে, এত কিছু দরকারই ছিল না। মানে একে অপরের সবাই সবার ক্যারেক্টার তারা জানে, শুধু মানুষের সামনে একটা নাটকের মতন নতুন একটা পোশাক পরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তারা সামনে ক্যামেরার সামনে তারা হাত জোড় করে ভোট চেয়ে তারা সাংসদ হচ্ছে। ভেতরে দেখতে পাচ্ছেন কত কেচ্ছা, কত নোংরা, কত দুর্নীতি, তাহলে ভেতরে ভেতরে কত কিছু তাদের মধ্যে আছে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরো বেশি করে স্পষ্ট হবে। আর্জিকর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে বিনীত গোয়েলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে এবং মামলাকারী অভিযোগ নিয়ে গ্রহণ করেছে আদালত, এবং এই নিয়ে একটা মামলা হওয়া তো উচিত, কারণ উনি কি করে তার নামটাকে সামনে নিয়ে এলেন? তিনি একটা উচ্চ পদে রয়েছেন এবং তিনি কি করে সবকিছু জেনে শুনে, আজকে আমরা যদি আজকে কোনো সময় কোনো সোশ্যাল মিডিয়ায় থাকে, সেখান থেকে আমাদের লালবাজার থেকে নোটিশ পাঠানো হয়, সেখানে ওনার মতন একজন লোক কি করে সেটা নিলেন? আমার মনে হয় মামলা হওয়া উচিত এবং তার তদন্ত হওয়া উচিত। শূন্যপদ যে মামলা, তাতে সুপ্রিম কোর্টে আজকে রাজ্যের বড় স্বস্তি, তার কারণ সিবিআই তদন্তের যে নির্দেশ সেটা সুপ্রিম কোর্ট খারিজ করেছে, এবং এই রায়ের ফলে কি নতুন পথ তৈরির রাস্তা কি খুলে গেল বলে মনে হয়? বলছে অসংবাদবাদী নয় এই শূন্য পদ ক্রিয়েট করাটা। সিবিআইয়ের বক্তব্য হচ্ছে ক্যাবিনেটের সিদ্ধান্তে আমরা হস্তক্ষেপ করি না এবং এর মধ্যে রাজ্যপালের সম্মতি আছে, সুতরাং আমরা এই যে হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই তদন্তে, এটা সংগতিপূর্ণ নয়। দেখুন, রাজ্যর কথা যদি বলেন, যে যতই রাজ্য ভাবুক যে রাজ্যের জন্য স্বস্তি হয়েছে, রাজ্যের জন্য আরো 32,000 অস্বস্তি বাড়ছে, 26,000 প্লাস 32,000। ভেবে দেখুন, আরো আস্তে আস্তে করে অস্বস্তি বাড়ছে এবং মানুষ আর তৃণমূল সরকারের সাথে নেই। মানুষ রেডি আছে তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য। যতই সে স্বস্তি পাক, যতই যা সুপ্রিম কোর্ট সেখান থেকে তাকে ভার্ডিক্ট দিক, কিন্তু আমাদের বিশ্বাস যেভাবে 26,000 মানুষের চাকরি গেছে, পরিবারকে পুরো শেষ করে দেওয়া হয়েছে, আগামী দিনে আরো বেশি সংখ্যক যাবে। এখানে কারুর পড়াশোনা করে কোনো লাভই নেই। তার প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে যে অভিযোগ সরকারের বিরুদ্ধে ছিল যে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করা হচ্ছে, সেটা নিয়ে সিবিআই তদন্ত হয়েছিল, খারিজ হয়ে গেল। অর্থাৎ সরকার কি এখন চাইলে বাঁচাতে পারবে ওই সেই অন্তত এইটুকু বলতে পারি, 26,000 যাদের চাকরি গেছে তাদেরকে কোনোভাবে সরকার বাঁচাতে পারবে না, কারণ আগে যোগ্য আর অযোগ্যকে আগে আলাদা করতে হবে। আর সরকার অলরেডি সেখানে প্রেয়ার করেছে সুপ্রিম কোর্টকে যে আমাদের আরো একটা শিক্ষাবর্ষ আমাদেরকে কন্টিনিউ করতে দেওয়া হোক। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সরকার ভয় পেয়েছে, সরকারের হাতে কিচ্ছু নেই এবং সরকার ইমিডিয়েট কোনো কিছু শূন্য পদে সরকার নিয়োগ করতে পারবে না। তার মানে বিজেপি যেটা বলছিল যে একবার যদি সিবিআই এনকোয়ারি হয় পুরো ক্যাবিনেট জেলে চলে যাবে, মানে এটা হচ্ছে না। বিজেপি একটা দাবি করছিল তো, যদি সিবিআই তদন্ত হয় মমতা বন্দ্যোপাধ্যায় পুরো জেলে চলে যাবে, তার মানে এটা হচ্ছে না। এটা আপনাদের কাছে এই 26,000 যে পরিবার, এই যে চাকরি গেছে না, কোনো সিবিআই কোনো কাউকে লাগবে না। আপনারা দেখতে থাকুন, ঘরে ঘরে গিয়ে বার করে আনা হবে,
কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন কি নেতা, কোন সাংসদ কে কে আছে ঘর থেকে তারা বার করে আনবে। যেভাবে আস্তে আস্তে করে মানে উত্তপ্ত হচ্ছে এই বাংলা, কোনো সিবিআই কাউকে লাগবে না, মানুষই তদন্ত করবে, মানুষই ঘর থেকে থেকে বের করে কাকে কত টাকা কি টাকা দেওয়া হয়েছে সেখান থেকে বার করে মানুষই দেখতে পাবে এই সরকারের কিভাবে, এই ক্যাবিনেটের কিভাবে পতন হচ্ছে। আরজিকর ঘটনার পর যখন আরজিকর ইস্যু বড় হয়ে আকার নিল, সেই সময় দেখা গেল আসলে মুখ্যমন্ত্রী নামলেন এবং তিনি বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করলেন, আলোচনা করলেন। এই চাকরি বাতিলের ঘটনার পর মুখ্যমন্ত্রী যেভাবে এই মুহূর্তে নেমেছেন, তৃণমূল কংগ্রেসকে একটু সাবধানী এই মুহূর্তে মনে হচ্ছে, অন্তত আরজিকরের ঘটনা শিক্ষা নিয়ে। দেখুন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছেন, যতই উনি নাটক করার চেষ্টা করুন এ যাত্রায় উনি বাঁচতে পারবেন না। আরজিকরটায় ডাক্তারদেরকে রাস্তায় বসেছিলেন, তারা আন্দোলন করেছেন, তারপর ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, তারপর দেখেছেন কি পরিণতি হয়েছে। আমার মনে হয় 26,000 লোক আর সেই জায়গায় আর অভয়ের মতো তারা মানে মুখ্যমন্ত্রীর কথাকে মেনে নেবে না। আমার মনে হয় এই যাত্রায় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই বাঁচতে পারবে না। প্রত্যেকটা যারা লোক যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের নাম প্রকাশ্যে আসবেই। শুভেন্দু অধিকারী মাথাবাড়িতে পরিদর্শনে চেয়েছিলেন, অনুমতি ছিল দেওয়া হচ্ছে, প্রত্যেকই শর্ত সাপেক্ষে। না, তাও উনি যেতে পারছেন। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের, আমরা সবাই ওনাদের সাথে আছি, কারণ এখানে স্পষ্ট হয়ে গেছে ঈদের দিন উনি যেভাবে সামনে গিয়ে সবাইকে গিয়ে রাজনৈতিক কথাবার্তা বলে এসেছিলেন, রামনবমীতে একটা টুইট ছাড়া আর কোনো কিছু দেখা যায়নি। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এইবারে 2026-এর রাজনীতি 30%-এর ওপর ভরসা করেই এই ভোট বৈতরণী উনি পার হতে চাইছেন। তো সুতরাং বাকিরা তারা কোথায় যাবে? তারাও তো ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে বানিয়েছিল তৃতীয়বারের জন্য। তো সারাক্ষণ আমরা এই মোথাবাড়ির লোক যারা যাদের উপর অত্যাচার হয়েছে তাদের সঙ্গে আমরা আছি। বলছি যে ধর্মের নাম নিয়ে যেভাবে ভোট বৈতরণী পেরোনোর চেষ্টা দুটি দলের প্রধান দল, আমাদের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ওয়াকআপ নিয়ে এবং বিজেপি তারা হিন্দুত্ব নিয়ে যেভাবে ভোটের কথা ভাবছে, উল্টো দিকে দিন দিন যেভাবে মূল্যবৃদ্ধি এবং গ্যাসের দাম যেভাবে বাড়ছে, ধর্মের নাম নিয়ে ভোট মানুষের কি হবে? মানুষের কথা ভাবছেন কোথায়? দেখুন, ধর্মের নাম নিয়ে ভোট হয় না। এত দুর্নীতি পশ্চিমবাংলায় রয়েছে, আরো দুর্নীতি আসছে। এই দুর্নীতিতে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। গ্যাসের দাম বলছেন, আজকে নিজেদের ভ্যাটটা কেন কমায়নি? আজকে পেট্রোল ডিজেলে ভ্যাট কেন মুখ্যমন্ত্রী কমায়নি? কেন উনি পেট্রোল ডিজেল গ্যাসের দাম নিয়ে রাস্তায় নেমে পড়ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য রাজ্যের ভ্যাটের থেকে আমাদের এই রাজ্যে ভ্যাটটা বেশি? এটা মানুষ জানে না, মানুষকে বোকা বানানো হচ্ছে। সারাক্ষণ চিৎকার করে যাচ্ছেন যে গ্যাসের দাম বাড়িয়ে দিল করে। এখানে যে নিজেরা ভ্যাটটাকে নিজেদের স্টেট গভর্নমেন্ট সেটাকে যে এক চুলো কমাচ্ছে না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখানে মানুষকে বোকা বানানোর একটা কাজ চলছে এবং মুখ্যমন্ত্রী ভাবছে এই রাস্তাতেও এই 26,000 চাকরি পরীক্ষার্থীকে আমরা বোকা বানিয়ে আগামী 2026 অব্দি বৈতরণী পার করবো। এই ঠাকুরপুকুরে যে দুর্ঘটনা সেটা মন্তব্য অবস্থায় কলিউডের অভিনেতা পরিচালক গরিব মানুষকে একেবারে পিছিয়ে দিল। আমি এটা নিয়ে জানি না কিছু। এই ঘটনাটা নিয়ে আমি কিছু জানি না, কিন্তু যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমার মনে হয় শাস্তি হওয়ার প্রয়োজন আছে। কারণ কোনো মানুষের মৃত্যু এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না এবং আমার মনে হয় তার জন্য যেই করে থাকুক না কেন তার শাস্তি হওয়া প্রয়োজন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আজকে চাকরিহারারা গিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলেন, যদিও সেখানে এসএসসি চেয়ারম্যান নেই। এবং তার বক্তব্য যেটা যে যোগ্য অযোগ্যদের তালিকা পৃথক করে প্রকাশ করা সম্ভব, অভিজিৎ বাবু বলছেন, এবং চাকরিহারাদের নিয়ে শতাব্দী চলে গেছেন। ভালো করেছেন। দেখুন, রাজনীতির ঊর্ধ্বে কি ভাবতে হবে? আমার মনে হয় প্রত্যেকে আমাদের 26,000 যে পরীক্ষার্থী যারা চাকরি চলে গেছে তাদের জন্য আমাদের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ভেবে তাদের জন্য যদি রাস্তা আমরা বার করতে পারি, তো আমাদের দরকার আছে না। অভিজিৎ বাবু তখনও বলেছিলেন, তিনি রায় দিয়েছিলেন এবং এই রায় বেরোনোর পরে উনি পরিষ্কার বলেছিলেন যে এখনো সম্ভব আছে এবং আমরা চাই যে সবাই বসুক এবং যদি কোনো পদ দিয়ে যোগ্য অযোগ্যকে আলাদা করে যোগ্যদের চাকরিটা বহাল রাখা যায় তো আমরা সবাই চেষ্টা করবো। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমার মনে হয় ভাবা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে এটাকে নিয়ে রাজনীতি করছেন। অ্যাকচুয়ালি আদৌ উনি কারুর চাকরি বহাল থাকুক তার জন্য কোনো চেষ্টাই করছেন না, পুরোটা রাজনীতির মধ্যে দিয়ে নিয়ে যেতে চাইছেন। অভিজিৎবাবু যে ব্যাখ্যাটা দিচ্ছেন, তিনি বলছেন যে যোগ্যদের বাঁচাতে হবে। আমি অপেক্ষা করছি কবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরা বিদ্রোহ করবে, কারণ আক্রমণটা তাদের দিকে চলে যাচ্ছে। আসলে মুখ্যমন্ত্রী এটা করতে দিচ্ছেন না, নিজেদের মধ্যে গন্ডগোল চলছে।
কারণ সবাই জানে যে একটাই মুখ আছে, 294টা সিটের একজনই প্রার্থী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসু থেকে সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি মন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই পার্টি শূন্য, রসগোল্লা। সেই জন্যই উনি কিছু বলতে পারছেন না, যা বলবে তাই মানবে। চলো, হয়ে গেছে। না, রামনবমীর দিন হচ্ছে হয়ে গেছে। অর্জুন সিং এর হাতে ইসরায়েলের ঝান্ডা, তাই নিয়ে আজকে আমি জানি। অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ইসরায়েল ফিসরায়েল সব ফরেন আচ্ছা ফরেন আমায় জিজ্ঞেস করবে না, বাংলাতে জিজ্ঞেস করবে। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।